আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি যে বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি তা হলো যে একটা বিজনেস প্রবলেমের মাধ্যমে কিভাবে আমরা চারটা যে ডেপ্রিসিয়েশন মেথড আছে, কমন চারটা মেথড, ওই চারটা মেথড কিভাবে সলভ করা হয়, ওই সলভিং সিস্টেমটা আজকে আমরা দেখাবো। সেই জন্য এখানে নাম দেওয়া হয়েছে যে ডেপ্রিসিয়েশন প্রবলেম অ্যান্ড সলভিং 1:4, মানে একটা প্রবলেমের মাধ্যমে চারটা মেথড আমরা দেখাবো। সেই জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এই ভিডিওটা যদি বা এই বিজনেস প্রবলেমটা যদি তোমরা মোটামুটি বুঝতে পারো, তাহলে ইনশাআল্লাহ যে বাকি যে প্রবলেমগুলো তোমাদের আছে, নর্মাল প্রবলেমগুলো তোমাদের বুঝে আসবে। সেই জন্য আমার একটা সাজেশন থাকবে তোমাদের প্রতি যে তোমরা এই ভিডিওটা দেখার আগে তোমাদের খাতা কলম এগুলো নিয়ে যদি বসতে পারো এবং কিছু বিষয় যদি নোট করতে পারো, তাহলে তোমাদের আরও অঙ্কটা বুঝতে সহজ হবে। আমরা সরাসরি এখন অঙ্ক চলে যাচ্ছি। তো আমাদের যে বিজনেস প্রবলেমটা আমরা সিলেকশন করছি আজকে বোঝানোর জন্য, এই বিজনেস প্রবলেমটা এখানে মোটামুটি দেখানো হচ্ছে এখন। তাই যে কোনো একটা প্রবলেম সলভ করার আগে আমরা যে বিষয়টা করব, যে কাজটা আমাদের করতে হবে, সেটা হচ্ছে যে ইম্পর্টেন্ট যে কথাগুলো আছে এই কথাগুলো আমরা এখানে আন্ডারলাইন করে রাখবো। মানে দ্যাট মিনস আমি এখানে মার্ক করে রাখছি আগে থেকে তোমাদের সময়টা কম লাগানোর জন্য। তো আমরা যেটা করব, কোনো একটা পরীক্ষায়, যদিও তোমাদের সামনে পরীক্ষা আসতেছে, বিবিএ সেকেন্ড ইয়ারের পরীক্ষা ন্যাশনাল ইউনিভার্সিটির, তো পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলো আমি এখানে আনার চেষ্টা করতেছি। তো এই দৃষ্টিকোণ থেকে তোমাদের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টারে যে প্লান্ট অ্যাসেটস, সবসময় পার্ট সিতে একটা প্রবলেম 10 নম্বরের জন্য আসে। সেই জন্য আজকে একটা প্রবলেম আমি এখানে দেখাইতেছি, যে প্রবলেমের মাধ্যমে তোমাদের ডেপ্রিসিয়েশনের সবগুলো মেথড, যে মেথডগুলো পরীক্ষা বারবার আসতেছে, ওই মেথডগুলো কীভাবে সলভ করা হয়। তো আমরা যখন অঙ্কটা সলভ করা শুরু করব, তখন আমাদের প্রথম কাজ হচ্ছে অঙ্কটা ভালো করে পড়ব, এবং পড়ার সময় যে কথাগুলো আমাদের খুবই দরকার বা অঙ্কটা সলভ করার জন্য প্রয়োজন হবে, ওই কথাগুলো আমরা আন্ডারলাইন করে রাখবো। এই জন্য আমরা কোয়েশ্চেনটা পড়তেছি ভালো করে, আমরা একটু মনোযোগ দিয়ে শুনবো এবং বোঝার চেষ্টা করবো অর্থগুলো। যেখানে বলা হইতেছে সেম স্টাডি এইড ক্রয় করছে অ্যান্ড অফিস ইকুইপমেন্ট ক্রয় করছে ফর 2,12,000, 2,12,000 টাকা দিয়ে ক্রয় করছে। এটা আমাদের দরকার। এই 2,12,000 টাকাটাকে আমাদের কস্ট অফ ইকুইপমেন্ট বলা হয়। এই কস্ট প্রাইসটা আমাদের লাগবে। কখন ক্রয় করছে? জানুয়ারি মাসের 1 তারিখ 2020 সালে। ইট ইজ এস্টিমেটেড দ্যাট, এটা অনুমান করা হইতেছে যে দ্য ইকুইপমেন্ট উইল হ্যাভ এ ইউজফুল লাইফ অফ 10 ইয়ার্স। আমাদের ইউজফুল লাইফ আমাদের একটা কমন এলিমেন্ট ডেপ্রিসিয়েশন ধার্য করার জন্য। ইউজফুল লাইফটা আমাদের লাগবে, এটা আমরা আন্ডারলাইন করে রাখবো। কয় বছর দেওয়া আছে এখানে? 10 বছর। ইউজফুল লাইফ 10 বছর। দেন কি লিখতেছে? অ্যান্ড এ সালভেজ ভ্যালু, এবং 10 বছর পরে ওই ইকুইপমেন্টটা আমরা বিক্রি করতে পারবো কত? 12,000 টাকা। তো প্রথম যে প্যারাটা আমরা পড়লাম, ওইখান থেকে তিনটা কথা আমাদের ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কস্ট অফ ইকুইপমেন্ট 2,12,000 টাকা, কখন কিনছে ওইটা আমাদের মাথায় রাখতে হবে। এরপরে দেন আমাদের একটা এলিমেন্ট হচ্ছে যে ইউজফুল লাইফ 10 ইয়ার্স, এবং ফাইনালি সালভেজ ভ্যালু। এই তিনটা আইটেমকে বলা হয়, আমাদের আগের ভিডিওতে আমরা বলছি এগুলো থিওরিটিক্যাল ডিসকাশনের, যে তিনটা কমন ফ্যাক্টরস অফ চার্জিং ডেপ্রিসিয়েশন ধার্য করার জন্য এই তিনটা বিষয় বা তিনটা পয়েন্ট বা তিনটা এলিমেন্ট আমাদের সব সময় লাগবে। ওই তিনটা পয়েন্ট আমরা আন্ডারলাইন করে রাখলাম। এর পরবর্তী সময় কি বলতেছে আবার, যে এস্টিমেটেড প্রোডাকশন ইজ 40,000 ইউনিটস। আমরা যদি চিন্তা করি যে আমরা তো 10 বছর চিন্তা করলাম ইকুইপমেন্টটা ইউজ করতে পারবো। এখন এই ইকুইপমেন্ট দিয়ে যদি আমরা কী করি, কোনো একটা ইউনিট প্রোডাকশন করি, তখন পুরো টোটাল 10 বছরে আমরা 40,000 ইউনিট প্রোডাকশন করতে পারবো। পাশাপাশি আরও কি চিন্তা করা হইতেছে, যে এস্টিমেটেড ওয়ার্কিং আওয়ার্স। আমরা যদি চিন্তা করি টোটাল 10 ইয়ার্সের মধ্যে ওই ইকুইপমেন্টটা অথবা ওই মেশিনটা আমরা কত ঘন্টা কাজ করাইতে পারবো, তখন আমরা কত ঘন্টা চিন্তা করতেছি, এখানে এস্টিমেট অনুমান করা হইতেছে যে 20,000 ঘন্টা কাজ করানো যাবে। তবে আরও দুইটা ইনফরমেশন আমরা এখান থেকে পাইলাম। টোটাল 10 ইয়ার্সের মধ্যে আমরা 40,000 ইউনিট প্রোডাকশন করতে পারবো,
আর ঘন্টা চিন্তা করলে 20,000 ঘন্টা আমরা কাজ করাতে পারবো পুরা 10 বছরের মধ্যে আর কি। এখন এখানে আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে লাস্ট পেয়ারাতে, 3টা স্টেপে বিভক্ত করা হয়েছে অঙ্কটাকে। যে বলতেছে ডিউরিং 2020 and 21 সেম ইউজ দ্য ইকুইপমেন্ট ফর 1500 আওয়ার্স অ্যান্ড 2000 আওয়ার্স। বলতেছে যে এখানে 2020 এবং 2021 সালে ওই ইকুইপমেন্টটা, যে 2020 সালে 1500 ঘন্টা কাজ করানো হয়েছে আর 2021 সালে 2000 ঘন্টা কাজ করানো হয়েছে। এর পরবর্তী সময় বলতেছে যে অ্যান্ড দ্য ইকুইপমেন্ট প্রডিউসেস, ওই ইকুইপমেন্ট দিয়ে প্রোডাকশন করা হয়েছে 3000 ইউনিটস অ্যান্ড 4000 ইউনিট রেসপেক্টিভলি। তাহলে এখানে এই চলতি 2 বছরের আমাদের কারেন্ট ইয়ারের ইনফরমেশন দেওয়া আছে। 2020 সাল এবং 2021 সালে কত ঘন্টা কাজ করানো হয়েছে এবং কতগুলো ইউনিট প্রোডাকশন করা হয়েছে। এই বিষয়গুলো আমাদের যেগুলো ইম্পর্টেন্ট বিষয় আমি এগুলো মার্ক করে রাখলাম এবং কালার করে রাখলাম। তো পরীক্ষায় তার কালার করা যাবে না, আমরা আন্ডারলাইন করে রাখবো। এটি পেন্সিল দিয়ে হইতে পারে, কলম দিয়ে হইতে পারে। যে কতগুলো আমাদের ইম্পর্টেন্ট ওই কতগুলো আমরা প্রথম কী করব, আন্ডারলাইন করে রাখবো বা মার্ক করে রাখবো। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। কোয়েশ্চেনটা পড়ার সময় আমরা ভালো করে পড়বো, বুঝে বুঝে পড়বো এবং যেসব ইনফরমেশনগুলো আমাদের জন্য দরকার অঙ্কটা সলভ করার জন্য ওই বিষয়গুলো বা ওই পয়েন্টগুলো আমরা আন্ডারলাইন করে রাখবো। এটা আমাদের প্রথম কাজ। দেন আমাদের ইনস্ট্রাকশনে কীভাবে চাইছে কোয়েশ্চেনটা ভালো করে পড়তে হবে। তো ইনস্ট্রাকশনটা আমরা একটু ভালো করে দেখি। ইনস্ট্রাকশনের মধ্যে বলতেছে যে কম্পিউটেড ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। আমাদের এখানে কি নির্ণয় করতে বলছে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা নির্ণয় করতে হবে। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আন্ডার ইচ অফ দ্য ফলোয়িং মেথডস। এখানে নিচে কয়েকটা মেথডসের কথা বলছে, ওই মেথডগুলো ইউজ করে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা আমাদের নির্ণয় করতে হবে। দ্যাট মিনস অবশ্যই বের করতে হবে আমাদেরকে। তো মেথড কী কী বলছে এখানে, আমরা মেথডগুলো আমরা আগেও শুনছি, আগের ভিডিওতে আমরা বলছিলাম যে মেথডে কী কী মেথড আমাদের ডেপ্রিসিয়েশন নির্ণয় করা হয়। ওই মেথডগুলো আমাদের এখানে বলা হইতেছে। যে 1 নম্বরে বলা হচ্ছে স্ট্রেট লাইন মেথড। কি বলা হইলো, স্ট্রেট লাইন মেথডে আমাদের 2020 এবং 2021 সালের জন্য কি নির্ণয় করতে হবে, ডেপ্রিসিয়েশন নির্ণয় করতে হবে। 2020 এবং 2021 সাল 2 বছরের ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা নির্ণয় করতে হবে। 2 নম্বর মেথড বলা হচ্ছে অ্যাক্টিভিটি মেথড। আমরা আরেকটা মেথড, আমাদের একটা কমন মেথড অ্যাক্টিভিটি মেথড। ওই অ্যাক্টিভিটি মেথডও 2020 এবং 2021 সালের জন্য আমাদের ডেপ্রিসিয়েশন নির্ণয় করতে হবে। 3 নম্বরটাও অ্যাক্টিভিটি মেথড বলা হচ্ছে। 2 নম্বরে কি ইউজ করতে হবে, ইউনিট বেসিস নির্ণয় করতে হবে। 3 নম্বরটাও আমাদের অ্যাক্টিভিটি মেথড, কিন্তু এখানে কি ইউজ করতে হবে, ওয়ার্কিং আওয়ার্সকে ইউজ করতে হবে। আওয়ারকে ইউজ করে আমরা 2 বছরের অবস্থা নির্ণয় করবো আমরা। তাহলে প্রথম মেথডে স্ট্রেট লাইন মেথডে 2 বছরের ডেপ্রিসিয়েশন অ্যামাউন্টটা নির্ণয় করতে বলছে আমাদেরকে। 2 নম্বর অ্যাক্টিভিটি মেথডের মধ্যে ইউনিট বেসিস নির্ণয় করতে হবে। 3 নম্বর অ্যাক্টিভিটি মেথড আওয়ার বেসিস নির্ণয় করতে হবে, আওয়ারকে বেস করে। 4 নম্বর আমাদের সাম অফ দ্য ডিজিট মেথডে আমাদের ডেপ্রিসিয়েশন নির্ণয় করতে বলছে। তো এখানে একটা এক্সট্রা কথা বলা হয়েছে, এখানে ইউজিং ডেপ্রিসিয়েশন শিডিউল। এখানে ডেপ্রিসিয়েশন নির্ণয় করার পাশাপাশি একটা শিডিউলও দেখাইতে হবে, একটা তালিকা দেখাইতে হবে। শিডিউলটা হচ্ছে কি, যে আমাদের অবশ্যইগুলো প্রত্যেক বছরে বছরে কত টাকা অবশ্যই নির্ণয় করা হইতেছে ওইটাকে তালিকার মাধ্যমে প্রকাশ করা, যেটাকে বলা হয় ডেপ্রিসিয়েশন শিডিউল। এখানে এক্সট্রা একটা কথা বলে আমরা নতুন একটা শিডিউল শিখতে পারবো, এই শিডিউলটা কীভাবে করা হয়। এরপর 5 নম্বর আরেকটা মেথড বলা হচ্ছে যে ডাবল ডিক্লেয়ারিং ব্যালেন্স মেথড। এটাও কত সালের জন্য নির্ণয় করতে বলছে, 2025 সালের জন্য নির্ণয় করতে বলছে। আর আমাদের ওই 4 নম্বর ও 2025 সাল পর্যন্ত থ্রু সাম অফ দ্য ডিজিট মেথডে আমাদের অবশ্যই নির্ণয় করতে হবে থ্রু 2025 সাল পর্যন্ত। আর 5 নম্বরের মধ্যে ডাবল ডিক্লেয়ারিং ব্যালেন্স মেথডে শুধুমাত্র 25 সালটা নির্ণয় করলে হবে। এখানে কি ইউজ করতে বলছে, ওই ডেপ্রিসিয়েশন শিডিউলটা ইউজ করতে বলছে। এখানে আমরা ডেপ্রিসিয়েশন শিডিউলটা বা ডেপ্রিসিয়েশন নির্ণয় করার তালিকাটা দেখাবো আমরা এখানে। তাহলে এই দুইটা মেথড আমরা ডেপ্রিসিয়েশনের তালিকাটা দেখাবো, তালিকাটা দেখেই অবশ্যই নির্ণয় করার চেষ্টা করব। তাহলে আমরা কোয়েশ্চেনটা প্রথম কিছু ইম্পর্টেন্ট কথা দাগ দিয়ে রাখলাম। এরপর আমাদের রিকোয়ারমেন্টে যা যা বলতেছে কোয়েশ্চেন বিষয়গুলো ভালো করে পড়বো আমরা। ওইগুলো যদি রিকোয়ারমেন্ট বুঝতে যদি আমরা ভুল বুঝি তাহলে আমাদের কী হবে, আনসার শিটটাও বা আনসারটাও ভুল হয়ে যাবে।
এই জন্য কোয়েশ্চেনটা পড়ার সময় আমরা একটু আস্তে আস্তে পড়বো, বুঝে শুনে পড়বো এবং রিকোয়ারমেন্টগুলো বোঝার চেষ্টা করব। তা ফাইনালি এখন আমরা সলিউশন কীভাবে সলভ করবো এটাতে যাচ্ছি কি আমরা প্রথম যেটা কাজটা করব, কোয়েশ্চেনটা পরে আমরা যে বিষয়গুলো দাগ দিছি ওই দাগ দেওয়া আইটেমগুলো আমরা তুলে ফেলতেছি এখানে। এই গিভেন ডেট দিয়ে আমরা কী করতেছি, কোয়েশ্চেন শুরু করার আগে বা সলভ করার আগে আমরা গিভেন ডেট দিয়ে যে কতগুলো আমাদের দরকার ওই কতগুলো আমরা এখানে তুলে ফেললাম। আমরা পরীক্ষাও এই কাজটা করে ফেলতে পারবো। আমরা যেসব কতগুলো দরকার আছে ওই কতগুলো আমরা এখানে তুলে ফেলবো। প্রথম কী কী তুললাম এখানে, যে কস্ট প্রাইস আমরা লিখলাম এখানে 2,12,000 টাকা পড়ছিলাম আমরা। সালভেজ ভ্যালু এটা আমরা তুলে ফেললাম এখানে 12,000 টাকা। ইউজফুল লাইফ ওইটা আমরা দাগ দিয়ে রাখছিলাম 10 ইয়ার্স। এস্টিমেটেড ইউনিটস এটা আমরা দাগ দিয়ে রাখছিলাম, ওইটা এখানে তুলে ফেললাম এখানে। এস্টিমেটেড আওয়ার্স কত ঘন্টা ইউজ করা যাবে এটা আমরা তুলে ফেললাম। আর আমাদের ইয়ারলি কিছু আমাদের আইটেম দেওয়া ছিল, ওই ইয়ারলি আইটেমগুলো ইয়ার ভিত্তিক আমরা তুলে ফেললাম। 2020 সালে ইউনিটস চিন্তা করা হয়েছে 3,000 ইউনিটস এবং 2021 সালে 4,000 ইউনিটস প্রোডাকশন করা হয়েছে আর কি। আর আওয়ার 2020 সালে 1,500 ঘন্টা কাজ করানো হয়েছে আর 2021 সালে 2,000 ঘন্টা আমরা কাজ করানো হয়েছে। ওই বেশিগুলো আমরা কি করলাম, গিভেন ডেট দিয়ে তুলে ফেললাম এখানে। এগুলো তুলে ফেললে আমাদের সুবিধা কি, আমরা অঙ্কটা যখন সলভ করব পুরো কোয়েশ্চেনের সামারিটা আমাদের এখানে অল্প কয়েকটা কথার মাধ্যমে চলে আসছে, তো পুরো কোয়েশ্চেনটা বারবার দেখতে হবে না। এটা একটা সুবিধা পাবো এখান থেকে আমরা এখন রিকোয়ারমেন্টে যাচ্ছি ডিরেক্ট। আমাদের প্রথম রিকোয়ারমেন্টে বলছিল যে স্ট্রেট লাইন মেথডে আমাদের কি নির্ণয় করতে হবে, ডেপ্রিসিয়েশন নির্ণয় করে দেখাইতে বলছে। তো এটা আমরা দেখাচ্ছি এখন। রিকোয়ারমেন্ট 1 লিখলাম, কি লিখলাম এখানে, ক্যালকুলেট ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আন্ডার স্ট্রেট লাইন এসএল মেথড, সংক্ষেপে লেখা হলো এসএল মেথড। এখন স্ট্রেট লাইন মেথডে ফর্মুলা তো আমরা এতদিন জানার কথা আমাদের, তারপর আমি আবার লিখে দিচ্ছি এখানে। স্ট্রেট লাইন মেথডে যখন বলবে তখন ডেপ্রিসিয়েশন নির্ণয় করার ফর্মুলা হচ্ছে কস্ট মাইনাস সালভেজ ভ্যালু, কস্ট মাইনাস সালভেজ ভ্যালু ডিভাইডেড বাই ইউজফুল লাইফ। এই ফর্মুলাটা আমাদের মোটামুটি মুখস্থ থাকার কথা। তারপর আমরা এখানে একটু লিখে দিলাম, আবার এখানে পরীক্ষা আমরা এভাবে লিখে দিব। প্রথম ফর্মুলাটা লিখবো আমরা এখানে। তাহলে ডেপ্রিসিয়েশন নির্ণয় করার স্ট্রেট লাইন মেথডে ফর্মুলা কি পাইলাম, ডেপ্রিসিয়েশন ইকুয়ালস টু কস্ট মাইনাস সালভেজ ভ্যালু ডিভাইডেড বাই ইউজফুল লাইফ। এই ফর্মুলা ইউজ করে আমরা 2020 এবং 2021 সালের জন্য আমরা ডেপ্রিসিয়েশন নির্ণয় করে দেখাচ্ছি এখানে। 2020 সালে আমরা ওয়ার্কিংটা দেখালাম এখানে 2,12,000 টাকা আমাদের কস্ট প্রাইস মাইনাস সালভেজ ভ্যালু 12,000 টাকা এবং ইউজফুল লাইফ 10 বছর। এই ক্যালকুলেশন করলে কত টাকা আসলো, 20,000 টাকা আমরা পেয়ে গেলাম। তাহলে প্রথম বছর আমাদের অবশ্যই কত হইলো, 20,000 টাকা। আর স্ট্রেট লাইন মেথডে আমাদের একটা জিনিস মনে রাখবো সবসময়, আমরা আমাদের পরবর্তী যে কোনো বছরে যদি ডেপ্রিসিয়েশন নির্ণয় করতে বলে তো অ্যামাউন্টটা নর্মালি কোনো পরিবর্তন হয় না। আর পরিবর্তন হয় না বলেই এটা নাম দেওয়া হয়েছে স্ট্রেট লাইন। দ্যাট মিন লাইনটা সোজা থাকবে, এখানে কোনো কম বেশি হওয়ার সুযোগ নেই। তবে কম বেশি হইতে পারে, যদি প্রথম বছরে একটু কম বেশি হইতে পারে। যদি এখানে ইকুইপমেন্টটা জানুয়ারিতে 1 তারিখ ক্রয় না করে অন্য যে কোনো মাসে ক্রয় করা হয়তো, তাহলে প্রথম বছর আমরা 12 মাস তো ইউজ করার সুযোগ পাবো না। প্রথম বছরটা পারচেজিং ইয়ার যেটা হবে ওই বছর যত মাস ইউজ করা হবে তত মাস দেখাইতে হবে। যেমন আমরা যদি এখানে মার্চের 31 তারিখ অথবা এপ্রিল মাসে 1 তারিখ ক্রয় করা বলা হয়, তাহলে তো 9 মাস ইউজ করা হবে কারেন্ট ইয়ারে চলতে, প্রথম বছর 9 মাস ইউজ করা হবে, তো 9 মাসে দেখাবো যে 20,000 টাকার আগে 12 ভাগের 9 করে দিব আমরা জাস্ট এইটাই। বা পরবর্তী বছরে আমরা সবসময় পুরো বছর দেখাবো। এই জন্য 2021 সালে ক্যালকুলেশন দেখানো হয় নাই, 2021 সালে 20 সালে যেটা আসছিল ওই অ্যামাউন্ট আমরা এখানে লিখে দিছি। তাহলে স্ট্রেট লাইন মেথডে আমাদের ডেপ্রিসিয়েশন কীভাবে নির্ণয় করা হয় ফর্মুলাটা মনে রাখলে মোটামুটি পারা যাবে আমার মনে হচ্ছে। তো 2 নম্বর রিকোয়ারমেন্টে কোয়েশ্চেনটা যদি আমরা আবার দেখি, যে 2 নম্বর যে রিকোয়ারমেন্ট আমাদের ছিল অ্যাক্টিভিটি মেথড। অ্যাক্টিভিটি মেথডের মধ্যে আমাদের কি ইউজ করতে বলছিল, ইউনিট ইউজ করতে বলছিল, ঠিক আছে। তাহলে ইউনিটটা ইউজ করে আমরা এখন কি করব, ডেপ্রিসিয়েশন নির্ণয় করব। ওইটা আমি এখানে 2 নম্বর রিকোয়ারমেন্ট লিখলাম, ক্যালকুলেট ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আন্ডার অ্যাক্টিভিটি মেথড। অ্যাক্টিভিটি মেথড লিখলাম এখানে, এভাবে আমরা পরীক্ষা এইভাবে লিখব। আর ইউনিট বেসড, যেহেতু আমরা এখানে ইউনিটটাকে ইউজ করতে বলছি, আমরা পাশের ব্র্যাকেটে লিখে দিলাম আমরা কি ইউজ করতেছি এখানে। কারণ অ্যাক্টিভিটি মেথডে আমরা বলছিলাম যে অ্যাক্টিভিটি মেথডে ইউনিট ইউজ করা যায়, আওয়ার্স ইউজ করা যায়, কিলোমিটার মাইল ইউজ করা যায়।
এখানে কোনটা ইউজ করতেছি আমরা এখানে একটু বুঝিয়ে দিব, আমাদের টিচারকে আমরা বোঝানোর চেষ্টা করবো। এখানে ইউনিট বেসড, তো এর ফর্মুলা কী হলো আমাদের? ফর্মুলা মোটামুটি আকারটার সাথে অনেকটা মিল আছে, সিমিলার ফর্মুলা প্রায়, যে কস্ট মাইনাস সালভেজ ভ্যালু, এগুলো ঠিক আছে। কস্ট মাইনাস সালভেজ ভ্যালু ডিভাইড বাই এস্টিমেটেড ইউনিট লিখলাম এখানে। এস্টিমেটেড ইউনিট, ইউনিট দিয়ে গেলে এস্টিমেটেড ইউনিট বসাবো, আওয়ার দিয়ে গেলে এস্টিমেটেড আওয়ার বসাবো। আর গুণ করতে হবে কিসের দ্বারা? ইয়ারলি যে ইউনিটগুলা আছে ওই ইয়ারলি ইউনিট দ্বারা গুণ করে দিতে হবে। তো ওই বেসিসে আমরা এখানে মানটা বসাইলাম এখন। তো 2020 সালে আমাদের মনে আছে, মনে হয় যে আমাদের কী কী ইনফরমেশন ছিল আমাদের, আমি গিভেন দিয়ে তুলে ফেলছিলাম যে আমাদের যে এস্টিমেটেড ইউনিট 40,000 ছিল আমাদের, 40,000। আর ইয়ারলি কতগুলো ইউনিট? 3,000 এবং 4,000 ইউনিট প্রোডাকশন করা হয়েছে। ওই তিনটে ইনফরমেশন আমাদের ইউজ করতে হবে এখানে। ওই তিনটে ইনফরমেশন ইউজ করতেছি এখানে। 2020 সালে কস্ট প্রাইস তো আমরা আগেই ইউজ করছিলাম 2,12,000 টাকা, মাইনাস সালভেজ ভ্যালু 12,000 টাকা। আর এস্টিমেটেড ইউনিট কত? আমি একটু আগে দেখাইলাম 40,000 ইউনিটস। আর ইয়ারলি কত? 3,000 এবং 4,000। প্রথম বছর 3,000, দ্বিতীয় বছর 4,000। প্রথম বছর 3,000 দিয়ে গুণ করা হলো, ঠিক আছে। এই 40,000 দিয়ে ভাগ করলাম এখানে, 40,000 দিয়ে ভাগ করা হলো, আর 3,000 দিয়ে গুণ করে কত আসতে হলো আনসার? 15,000 টাকা আমাদের আনসার আসছে প্রথম বছরে। প্রথম বছরের অ্যাক্টিভিটি মেথডে, ইউনিট বেসিস অ্যাক্টিভিটি মেথডে আমাদের ডেপ্রিসিয়েশন আসলো কত? 15,000 টাকা। তো 2021 সালে একই ফর্মুলা, শুধুমাত্র চেঞ্জ হবে কোথায়? ওই ইয়ারলি যে ইউনিটটা আসলে এটা 4,000 বসাই দিয়ে গুণ করা হলো এখানে। তো ডেপ্রিসিয়েশন এমন কত আসলো? 20,000 টাকা আসলো। তাহলে আমরা সেকেন্ড রিকোয়ারমেন্টে আমরা অ্যাক্টিভিটি মেথড ইউজ করলাম, ইউনিট বেসিস আমরা 2 বছরের অবস্থা নির্ণয় করে ফেললাম। এরপর আমাদের আরেকটা রিকোয়ারমেন্ট বলছিল এখানে, যে 3 নম্বর রিকোয়ারমেন্টে, এটাও অ্যাক্টিভিটি মেথড বলছিল। অ্যাক্টিভিটি মেথড এখানে কি ইউজ করতে হবে আমাদেরকে? ওয়ার্কিং আওয়ার্স, আওয়ারটা ইউজ করতে হবে। আওয়ারটা ইউজ করে আমরা আগে সেকেন্ড রিকোয়ারমেন্টের মতোই থার্ড রিকোয়ারমেন্টটা আমরা করে ফেলতে পারবো, শুধু এখানে আওয়ারটা ইউজ করব। আর আওয়ার কত কত আমি এখানে লিখে দিচ্ছি, দেখি যে এস্টিমেটেড আওয়ার ছিল কত? 20,000 ঘন্টা, 20,000 ঘন্টা। আর ইয়ারলি ছিল 1,500 ঘন্টা এবং 2,000 ঘন্টা ছিল আমাদের ইয়ারলি। ওই ইনফরমেশনগুলো এখন আমাদের ইউজ করতে হবে। তো 3 নম্বর রিকোয়ারমেন্ট কি লিখলাম? ক্যালকুলেট ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আন্ডার অ্যাক্টিভিটি মেথড। আমরা অ্যাক্টিভিটি মেথড ইউজ করতেছি, এবং অ্যাক্টিভিটি মেথডের জন্য কোন এলিমেন্টটা ইউজ করতেছি? আওয়ার ইউজ করতেছি, এটা লিখে দিলাম আওয়ার বেসড। ফর্মুলা একই রকম, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ইকুয়ালস টু কস্ট মাইনাস সালভেজ ভ্যালু ডিভাইডেড বাই এস্টিমেটেড আওয়ার্স। এখন আর পাশে কি দিয়ে গুণ করব? ইয়ারলি আওয়ার্স দ্বারা গুণ করতে হবে। ওই বেসিসে আমরা মান বসাই দিলাম এখানে 2020 সালে। তাহলে আমাদের 2020 সালে আমাদের মান কত আসতেছে? যে কস্ট প্রাইস 2,12,000 টাকা এবং সার্ভিস ভ্যালু 12,000 টাকা। এস্টিমেটেড আওয়ার্স 20,000, মনে আছে মনে হয় আমাদের এটা এস্টিমেটেড আওয়ার্স 20,000 ঘন্টা ছিল। তো 20,000 ঘন্টা দিয়ে ভাগ করলাম। আর ইয়ারলি হচ্ছে কত? প্রথম বছর 15,000, 1,500 ঘন্টা দিয়ে গুণ করলাম। আর দ্বিতীয় বছর আমরা 2,000 ঘন্টা দিয়ে গুণ করলে একটা আনসার পেয়ে গেলাম। তো আনসার কত কত আসলো? প্রথম বছর ডেপ্রিসিয়েশন অ্যামাউন্ট আসলো 15,000 টাকা। আর দ্বিতীয় বছর কত আসলো? এটা ক্যালকুলেশন মানে একটু ভুল আসছে, আমরা একটু ক্যালকুলেশন করে একটু দেখি। দেখাচ্ছে এখানে 2,12,000 টাকা, 2,12,000 মাইনাস 12,000, তাহলে আমরা ভাগ করতে হবে 20,000 দ্বারা, ডিভাইডেড বাই 20,000, ভাগ করে 10 পেলাম আমরা। তাহলে 10কে গুণ করতে হবে কত? 1,500, 15,000 আসছে। ঠিক আছে। তাহলে 2021 সালে কত? 20,000 আসলো। তাহলে এটা ক্যালকুলেশন, তারপর আমরা চেক করে নিব ক্যালকুলেশনগুলো নিজেরা, ভুল হলে এটা ঠিক করে নিব আমরা। মনে হচ্ছে ঠিক আছে ক্যালকুলেশন। তাহলে আমরা 3টে মেথড এখানে দেখালাম এখানে। এর পরবর্তীতে আমাদের যে একটা ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট ছিল আমাদের 4 নম্বরে, যে সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড। সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথডে আমাদের এখন কি নির্ণয় করতে? ডেপ্রিসিয়েশন নির্ণয় করতে হবে।
তো সাম অফ দেয়ার ডিজিট মেথড যখন আমরা নির্ণয় করবো তখন আমাদের সিস্টেমটা আমরা একটু দেখে নিই যে আমরা আবার লিখলাম ক্যালকুলেট ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আন্ডার সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড। এই মেথডের ফর্মুলা কি, ডেপ্রিসিয়েশন ফর্মুলা হচ্ছে কস্ট মাইনাস সালভেজ ভ্যালু, ঠিক আছে। এই হচ্ছে সাম অফ দেয়ার ডিজিট, সাম অফ দ্য ইয়ার ডিজিট। আমরা যে 10 বছর ইউজফুল লাইফ বলছিলাম, ওই 10 বছরের ইউজফুল লাইফের সমষ্টি, যেটাকে বলা হয় সাম, মানে যোগফল অফ দ্য ইয়ার ডিজিট। ইয়ারে যে ডিজিট আছে 10 বছরের মধ্যে প্রায় 10টা ডিজিট, 1 একটা ডিজিট, 2 একটা ডিজিট, এভাবে করে 3 4 5 6 7 8 9 10, এই 10টা ডিজিট যোগ করলে যে মানটা আসবে ওটা দিয়ে ভাগ করতে হবে, আর ইনটু গুণ করতে হবে কিসের দ্বারা, এন। এন মানে নাম্বার অফ ইয়ার, মানে ইউজফুল লাইফ। এটা প্রথম বছরের জন্য ইউজফুল লাইফ ইউজ করা হয়, আর সেকেন্ড ইয়ার থেকে রিমেনিং ইয়ারটা ইউজ করা হয়। এটা আমি যখন ইয়ারের ক্যালকুলেশনটা আসবে তখন বুঝতে পারবো আমরা ক্লিয়ারলি। তো আমাদের ফর্মুলা হচ্ছে এন অথবা রিমেনিং ইয়ার্স। এনটা কোন বছরের জন্য ইউজ করবো, প্রথম বছরের জন্য, আর তৃতীয় বছর থেকে আমরা রিমেনিং ইয়ারটা ইউজ করবো। আমরা অঙ্কের সলিউশনে দেখা যাবে ক্লিয়ারলি আমাদের। যে প্রথম আমাদের কি নির্ণয় করতে হবে, এখানে এস ওয়াই ডিটা নির্ণয় করে ফেলতে হবে। আমরা এখানে লিখবো যে হেয়ার এস ওয়াই ডি ইকুয়ালস টু, এই ফর্মুলা হচ্ছে এন ইন্টু এন প্লাস 1 ডিভাইডেড বাই 2। এই ফর্মুলা অনুযায়ী 10 ইন্টু 10 প্লাস 1 ডিভাইড বাই 2 করলে 55 ইয়ার্স আসছে আমাদের। এটা আমাদের এসওআইডি। এটা আরও একভাবে নির্ণয় করা যায় আমাদের, আমরা যদি অন্যভাবে নির্ণয় করতে চাই আরও একভাবে নির্ণয় করা যায়। আমি এখানে দেখাচ্ছি, এখানে যে এসওআইডি ইকুয়ালস টু, যে আমরা বলছিলাম যে আমাদের ইয়ারের ডিজিটগুলো যোগ করা, যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7 প্লাস 8 প্লাস 9 প্লাস এবং 10। এটা যদি আমরা ইকুয়াল করি, সবগুলো যোগ করি, তো আমাদের কত আসবে, 55 ইয়ার্স আসবে। আমরা এটা চেক করে নিব, ঠিক আছে। এইভাবেও করা যায়, ফর্মুলা দিয়েও করা যাবে, এবং আমরা যদি ট্রেডিশনাল সিস্টেমে করতে যাই এটাও করা যাবে। কেউ যদি ফর্মুলা ভুলে যায় তাহলে নিচেরটা যেটা আমরা লিখলাম ওইটা দিয়ে সহজভাবে নির্ণয় করা যাবে। এটা আমরা অর্ধেক লিখে রাখলাম, এইভাবেই এসওআইডি নির্ণয় করা যায়। দুইটাই অ্যাপ্রোপ্রিয়েট মেথড, যারা যেটা সহজ মনে হয় ওইটা আমরা ইউজ করতে পারবো। এখন আমরা ওই এসওআইডি মেথডে কিন্তু আমাদের ডেপ্রিসিয়েশন শিডিউল করতে বলছিল। আমরা একটু রিকোয়ারমেন্টটা আবার দেখি, এই 4 নম্বর রিকোয়ারমেন্টটা। সো আমাদের ডিজিট মেথডে, এসওআইডি মেথডে, যে আমাদের 2005 পর্যন্ত আমাদের কি করতে বলছে, ডেপ্রিসিয়েশন নির্ণয় করতে বলছে ইউজিং ডেপ্রিসিয়েশন শিডিউল। এই ডেপ্রিসিয়েশন শিডিউলটা ইউজ করতে বলছিল। তো ডেপ্রিসিয়েশন শিডিউল যখন ইউজ করব তখন আমাদের সিস্টেমটা হচ্ছে, আমরা সবসময় খেয়াল রাখবো আমরা এখানে এই ডেপ্রিসিয়েশন শিডিউলের ক্ষেত্রে আমাদের 4টা কলাম থাকতে হবে। আমাদের 4টা কলাম, আমরা আগে 2টা কলামের মাধ্যমে করে ফেলছিলাম। তো শিডিউল যখন বলবে তখন আমরা সবসময় খেয়াল রাখবো 4টা কলাম আমাদের অবশ্যই রাখতে হবে। কোনো বইতে সলিউশন করার সময় 4টা কলামের থেকে বেশি কলামও করছে, ওইটাও করা যাবে, কোনো ভুল বলা যাবে না। তবে আমার দৃষ্টিকোণ থেকে যেহেতু আমাদের এক্সাম হলে টাইমের একটা ব্যাপার আছে, টাইম মেনটেনিং করতে হয়, টাইমের দিকে চিন্তা করতে হয়, সেই জন্য আমরা এখানে কলমটা কম করলাম। যত বেশি লিখবো তখন সময় যত বেশি লাগবে। সময় কমানোর জন্য যে কলামগুলো না করলেই নয়, ওই 4টা কলাম আমরা মাধ্যমে একটা শিডিউল তৈরি করতেছি। তো মিনিমাম 4টা কলাম আমাদের অবশ্যই রাখতে হবে। তো 4টা কলাম আমাদের একটা হচ্ছে কি, একটা হচ্ছে ইয়ার, যে প্রত্যেক বছরে আমরা কোন ইয়ারে ডেপ্রিসিয়েশন নির্ণয় করে দেখাবো আমরা। তারপরে দ্বিতীয় কলামটা কি, ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা কত টাকা আসছে এটা দেখাবো। তৃতীয় কলামটা হচ্ছে কি, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, যেটা বাংলা অর্থ হচ্ছে পুঞ্জীভূত অবস্থা, বা ডেপ্রিসিয়েশনের তহবিলও বলা যায়, ডেপ্রিসিয়েশনের ফান্ডও বলা যায়। প্রত্যেক বছরে এখানে জমা হবে, প্রত্যেক বছরে ডেপ্রিসিয়েশন কত টাকা জমা হচ্ছে ওটাকে বলা হয় অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। আর আমি যেটাকে সহজভাবে বোঝানোর জন্য বলি, এটা হচ্ছে ডেপ্রিসিয়েশনের ওয়ান কাইন্ড অফ সেভিং অ্যাকাউন্টস। আমরা যখন ব্যাংকের সেভিং অ্যাকাউন্টে টাকা জমা করি, প্রত্যেক মাসে আমি যদি 10 টাকা করে জমা করি, প্রথম মাসে 10 টাকা জমা হইলো, পরের মাসে আরও 10 টাকা হইলো, 20 টাকা হইলো,
এর পরের মাসে আরও 10 টাকা হলে 30 টাকা হইল। যেরকম সেভিং অ্যাকাউন্টে আমরা টাকা জমা করি, একই রকমভাবে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে ডেপ্রিসিয়েশনের সেভিং অ্যাকাউন্ট। প্রত্যেক বছরের বা প্রত্যেক মাসের অর্থাৎ প্রত্যেকটা পিরিয়ডের আমাদের ডেপ্রিসিয়েশনের যে অ্যামাউন্ট হবে ওই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন নামে এখানে জমা হবে। এটা আমরা প্র্যাকটিক্যালি দেখাবো এখানে। আর 4 নম্বর কলমটা হচ্ছে আমাদের বুক ভ্যালু। তো বুক ভ্যালু আরেকটা নাম আছে ক্যারিং ভ্যালু বলা হয়। তো যখন যেটা সহজ মনে হয় এটা আমরা ইউজ করতে পারবো। একটা ফর্মুলা, এই বুক ভ্যালু বের করে একটা ফর্মুলা দেখাইছি, কস্ট মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এই ছিল মোটামুটি আমাদের 4টা কলামের নাম। এখন প্রথম বছর একটু ভালো করে খেয়াল করি আমরা। 2020 সালটা হচ্ছে আমাদের প্রথম বছর, ফার্স্ট ইয়ার লিখে দিলাম এখানে। তো প্রথম বছর ফর্মুলা কি মনে আছে কিনা আমাদের? যে আমরা বলছিলাম যে ফর্মুলা হচ্ছে কি কস্ট মাইনাস সালভেজ ভ্যালু ডিভাইডেড বাই SYD, দ্যাট মিনস সাম অফ দেয়ার ডিজিট। আর প্রথম বছরের ক্ষেত্রে n ইউজ করব, আর দ্বিতীয় বছর থেকে বা পরে যতগুলো বছর আছে সবগুলো বছরে আমরা রিমেনিং ইয়ারটা ইউজ করব। প্রথম বছরের ক্ষেত্রে n, এই জন্য এখানে ফর্মুলা হচ্ছে আমাদের তো কস্ট 2,12,000 টাকা, সালভেজ ভ্যালু 12,000 টাকা আমরা আগে থেকে ইউজ করতেছি এগুলো। আর আমাদের SYD সাম অফ দ্য ডিজিট কত পাইছিলাম 55 ইয়ার্স। আর যদি এটা প্রথম বছর 2020 সালটা আমরা নাম্বার অফ ইউজফুল লাইফ, দ্যাট মিনস n যেটাকে বললাম 10 ইউজ করলাম। তো এটি ইউজ করলে আমি ক্যালকুলেশনটা এখানে করে রাখছি সময়কে সেভ করার জন্য। আমরা নিজের একটু ক্যালকুলেশনগুলো চেক করে নিব আবার। তো চেক করে যদি কোনো ভুল হয় আমরা সঠিকটা লিখে নিব, ঠিক আছে? এটা এই কাজটা করলে কত টাকা আসলো আমাদের ডেপ্রিসিয়েশন? 36,364 টাকা আসলো। এটা আমাদের প্রথম বছরের অবশ্যই। আমরা বুঝছিলাম যে থার্ড কলামটা হচ্ছে কি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এটা হচ্ছে কি ডেপ্রিসিয়েশনের একটা সেভিং অ্যাকাউন্ট। তো প্রথম বছর যে ডেপ্রিসিয়েশনটার অ্যামাউন্টটা আসছে আমাদের 36,364 টাকা, এটাই গিয়ে এখানে বসে যাবে, সরাসরি এই টাকাটা এখানে চলে আসবে। কারণ প্রথম বছরের আগে তো জমা হয়নি, প্রথম বছর থেকে জমা শুরু হলো। প্রথম বছরের ডেপ্রিসিয়েশনের যে অ্যামাউন্টটা হবে হুবহু ওই অ্যামাউন্টটা গিয়ে কোথায় বসবে? আবার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যামাউন্টে বসে যাবে। আমি একটু এরো চিহ্ন দিয়ে বুঝিয়ে দিলাম এখানে। 4 নম্বর কলামটা হচ্ছে আমাদের যে বুক ভ্যালু অথবা ক্যারিং ভ্যালু নির্ণয় করা। এটা ফর্মুলা কি লিখছিলাম? কস্ট মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। তো কস্ট প্রাইস আমাদের জানা আছে 2,12,000 টাকা, এটা আমরা আগে থেকে ইউজ করে আসতেছি। আর প্রথম বছরের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত? 36,364 টাকা। এই অ্যামাউন্টটা মাইনাস করলে আমরা যেটা পাবো এটা আমাদের কি প্রথম বছরের জন্য বুক ভ্যালু। তো বুক ভ্যালু কত আসলো? 1,75,636 টাকা আসছে। এই ছিল আমাদের প্রথম বছরের ক্যালকুলেশন। এই প্রথম বছর আমরা যেভাবে ক্যালকুলেশনটা করলাম শিডিউল তৈরি করার জন্য, পরবর্তী বছরগুলো আমরা একই সিস্টেমে শিডিউলটা তৈরি করব। এখন আমার এখানে একটা কথা হচ্ছে, আমরা ক্যালকুলেশন যেগুলো দেখাইছি এখানে, যে বুক ভ্যালু নির্ণয় করার সময় যে ক্যালকুলেশন প্লাস মাইনাসগুলো দেখাইছি, এগুলো প্রত্যেক বছরে দেখাবো কিনা। পরীক্ষার হলে যেহেতু আমাদের টাইম ম্যানেজমেন্টটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেই জন্য 1 বছর বা 2 বছর আমরা দেখাবো ক্যালকুলেশনগুলো, বাকি বছরগুলো দেখানোর দরকার নেই। ডাইরেক্ট ক্যালকুলেটরে প্লাস মাইনাসগুলো করে ডাইরেক্ট রেজাল্টটা বসাই দিলেই হবে, ঠিক আছে? তাহলে আমাদের দ্বিতীয় বছর আবার যাচ্ছি আমরা এখানে। যেহেতু আমাদের 2025 সাল পর্যন্ত রিকোয়ারমেন্টটা চাইছে, আমরা 21 সালে এখন নির্ণয় করতেছি। 21 সালে ফর্মুলা কি? ওই কস্ট মাইনাস সালভেজগুলো ঠিক থাকবে, নিচে কোনো অ্যামাউন্টে পরিবর্তন হওয়ার সুযোগ নাই, 55 ইয়ার্স, ঠিক আছে? ইন্টু এখন কি হয়ে গেছে? রিমেনিং ইয়ার্স। যেহেতু আমরা 1 বছর ইকুইপমেন্টটা ইউজ করে ফেলছি, তাহলে আর বাকি সেকেন্ড ইয়ার থেকে আর 10 বছর ইউজ করার সুযোগ নাই। সেকেন্ড ইয়ার থেকে আমরা কয় বছর ইউজ করতে পারবো? আর রিমেনিং 9 ইয়ার্স ইউজ করা যাবে। এই জন্য এখানে কি লেখা হয়েছে? রিমেনিং ইয়ার্সে 9 ইউজ করা হয়েছে, 1 বছর শেষ হয়ে গেছে সেই জন্য। আর বাকি সিস্টেমটা আমাদের প্রথম বছরের মতো, যেমন আমাদের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আগে যা ছিল 36,364 টাকা, এটা বরাবর বসে গেছে। তার সাথে চলতি বছরে আবার ডেপ্রিসিয়েশন যোগ করতে হবে। যোগ করে কত টাকা হয়ে গেল? এখন হয়ে গেল 69,091 টাকা হয়ে গেল। আমরা নিজের একটু ক্যালকুলেশনগুলো চেক করে নিব, সঠিক যদি এখানে কোনো ভুল থাকে আমরা সঠিকটা বসাই নিব। আমি যতটুকু মনে হচ্ছে সঠিক আছে তারপর আমরা চেক করে নিব। আর এরপরে 4 নম্বর কলামটা বুক ভ্যালু কীভাবে পাবো? ওই আগের মতো কস্ট প্রাইস থেকে কস্ট মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত আসলো? 69,091 টাকা বাদ দিলে আমাদের কি চলে আসবে? নতুন করে দ্বিতীয় বছরে বুক ভ্যালু চলে আসবে। এই সিস্টেমে আমরা প্রত্যেকটা বছরে আমরা এখন যাব। আমরা মনে হয় মোটামুটি প্রথম 2টা বছর বুঝতে পারছি যে প্রথম বছর আমরা আবার একটু খেয়াল করি যে প্রথম বছরের ফর্মুলা ছিল কস্ট মাইনাস সালভেজ ভ্যালু ডিভাইড বাই
সাম অফ দেয়ার ডিজিট ইন্টু নাম্বার অফ ইয়ার্স। আর প্রথম বছরের ডেপ্রিসিয়েশনের যে অ্যামাউন্টটা ওইটা কি কোথায় বসবে, আবার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনে বসে যাবে। একবার বুক ভ্যালু যে ফর্মুলা আছে ফর্মুলা অনুযায়ী আমরা বুক ভ্যালু পেয়ে যাব। দ্বিতীয় বছরের ক্ষেত্রে আমাদের ফর্মুলা ঠিক আছে, কস্ট মাইনাস সালভেজ ভ্যালু ডিভাইড বাই সাম অফ দ্যাট ডিজিট, এটা করলে এখন ইনটু কী হবে, রিমেনিং ইয়ার্স। এক বছর যদি ইউজ করি বলছি, এখন এক বছর কমে গেছে, 9 ইউজ করছি আমরা। এটা ইউজ করলে আমাদের অবশ্যই আসলো কত, 32,727 টাকা আসছে। তো ওই হিসাবে আমাদের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আসছে কত, 69,091 টাকা। একই সিস্টেমে আমরা বুক ভ্যালু পেয়ে গেলাম। এই সিস্টেমে আমরা তৃতীয় বছর 2022 সালেও আমরা অবশ্যই নির্ণয় করে ফেলতে পারবো। 2022 সালে আমরা একই সিস্টেমে এখন রিমেনিং এর কত হয়ে গেছে, এখন 8 হয়ে গেছে, শুধু এটা চেঞ্জ হয়ে গেছে। আমরা পরীক্ষা আরও শর্টকাটে কাজ করতে পারবো, এই ব্র্যাকেটে থার্ড ব্র্যাকেটের ভিতরে যে ক্যালকুলেশনটা আছে ওইটার মানটা বসাই আমরা করতে পারবো চাইলে। এটা মানটা যা আসে ওইটাকে আমরা 8 দ্বারা গুণ করলে আমাদের ডেপ্রিসিয়েশন অ্যামাউন্ট চলে আসবে। একই সিস্টেমে আবার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন পাবো আমরা। আগের অ্যাকুমুলেটের সাথে চলতি বছরের অবশ্যই যোগ করলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন পাওয়া যাবে। ওই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কস্ট প্রাইস থেকে বাদ দিলে আমাদের নতুন করে বুকগুলো পেয়ে যাবো আমরা। এই সিস্টেমে 23 সালেও একই সিস্টেমে আমরা অবশ্যই নির্ণয় করে ফেলতে পারবো। ওই ক্যালকুলেশনগুলো একটু হাতে কলমে করে নিবা। একই সিস্টেম, কোনো পরিবর্তন নেই, শুধু এখানে কি 7 ইউজ করছি, রিমেনিং ইয়ার্স আরও এক বছর কমে গেছে। একই সিস্টেমে আমাদের অ্যাকুমুলেটর চলে আসছে, বুকগুলো চলে আসছে। 24 সালেও একই রকম। আমি আর বারবার এগুলো বলতেছি না, শুধু আমাদের সময় লম্বা হয়ে যাবে ভিডিওটা, সেই জন্য। তাই আমাদের 24 সালেও আমাদের একই সিস্টেমে রিমেনিং ইয়ার কত হয়ে গেল, 6 হয়ে গেল। এই সিস্টেমে আমরা কি চলে আসছে, আবার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আসছে একই সিস্টেমে, এবং বুক ভ্যালু চলে আসবে। 2025 সাল পর্যন্ত আমাদের লাস্ট রিকোয়ারমেন্ট 2025 সাল পর্যন্ত চাইছিল। তো 2025 সালে আমাদের রিমেনিং ইয়ার কত হয়ে গেল, যেহেতু আমরা আগের 5 বছর ইউজ করে বলছি, 5 বছর কমে গেছে আর 5 বছর রিমেনিং আছে। এই সিস্টেমে আমাদের ডেপ্রিসিয়েশন আসছে 18,182 টাকা। এটা গিয়ে কার সাথে যোগ হয়ে গেল, আগের বছরের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের সাথে যুক্ত করে ফেললাম। যুক্ত করে কত হয়ে গেল, এখন হয়ে গেল 1,63,636 টাকা। এই টাকাটা আমরা কি করলাম, কস্ট প্রাইস থেকে বাদ দিয়ে নতুন করে বুকগুলো পেয়ে গেলাম। এই সিস্টেমে যদি আরও কয়েক বছর বের করতে বলতো, আমরা ইনশাল্লাহ পারা যাবে মনে হচ্ছে। এখন এখানে তোমাদের আরেকটা কথা মনে রাখি, আমরা শিডিউলটা আমাদের শেষ কমপ্লিট হয়ে গেল। এই বুকগুলো যেটা নির্ণয় করলাম ফর্মুলা দিয়ে, যে কস্ট মাইনাস বুকগুলো, ফর্মুলা কি লিখলাম এখানে, কস্ট মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এটা হচ্ছে আমাদের যে সাইন্টিফিক ফর্মুলা। কিন্তু অঙ্ক করার সুবিধার্থে আমরা অনেক সময় আরেকটা ফর্মুলা আমরা এখানে ইউজ করতে পারি, যেটা আমি লাস্ট ইয়ারকে বেস করে দেখা যাচ্ছি। আমরা তাহলে বুক ভ্যালু ফর্মুলাটা পাইলাম, বুক ভ্যালু ইকুয়ালস টু কস্ট মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এটা আমাদের বেসিক ফর্মুলা। অল্টারনেটিভ আমাদের আরেকটা ফর্মুলা আমরা ইউজ করতে পারি, বুক ভ্যালু ইকুয়ালস টু, কীরকম ফর্মুলা এটা হচ্ছে কস্ট প্রাইস না, প্রথম বছরের ক্ষেত্রে অবশ্যই প্রথম ফর্মুলাটা ইউজ করতে হবে। সেকেন্ড ইয়ার থেকে বাকি যতগুলো বছর আমরা ডেপ্রিসিয়েশন নির্ণয় করতে চাই, সেকেন্ড ইয়ার থেকে, কোন বছর থেকে, দ্বিতীয় বছর থেকে আমরা প্রথম ফর্মুলা ইউজ না করে চাইলে সেকেন্ড, এখন যেটা লিখতেছি ওই ফর্মুলাটা ইউজ করতে পারবো। এটা ফর্মুলাটা হচ্ছে কি, যে বুক ভ্যালু থেকে, বুক ভ্যালু যেটা আমরা পাইছি ওই বুক ভ্যালু থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিল আমাদের কি, মানে বুক ভ্যালু থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিল আমাদের বুক ভ্যালু চলে আসবে। আমি একটু যদি দেখাতে চাই এখানে, যে আমরা 2025 সালে এই ফর্মুলা ইউজ করতেছি, 2025 সাল এর বুক ভ্যালু নির্ণয় করতেছি, এই ফর্মুলা সেকেন্ড ফর্মুলা ইউজ করতেছি কি। 2025 সালে আমাদের কলামে আমরা দেখতেছি আমাদের আগের বুক ভ্যালু কত ছিল, 66,546, এটা আমাদের বুক ভ্যালু ছিল, মাইনাস চলতি বছরের ডেপ্রিসিয়েশন 18,182 টাকা। এখন দেখি আমাদের আনসারটা কত আসে। আমরা একটু ক্যালকুলেটরে দেখি, আমরা একটু দেখতেছি এখানে ক্যালকুলেশন করে, 66,546 মাইনাস 1
8182, আমরা কত পাইলাম 48,300, এই আমরা দেখতেছি এখানে 48,364 টাকা। তাহলে কত আসলো যে ম্যানেজ করার পরে টাকা 68,364 টাকা আসছে। ক্যালকুলেটারে এটাই আসছে 48,364 টাকা আসছে। তাহলে এটাই ছিল আমাদের এখানের যে আমাদের 2025 সালে আমাদের যে মূল ফর্মুলা ইউজ করেছিলাম এখানে 48,364 টাকা আসছিল, আর সেকেন্ড ফর্মুলা অনুযায়ী আমাদের কত আসছে 48,364 টাকা আসছে। তাহলে আমরা চাইলে এই সেকেন্ড ফর্মুলাটা ইউজ করতে পারবো, কিন্তু ফ্রম সেকেন্ড ইয়ার থেকে। প্রথম বছর তো বুকগুলো পাওয়ার সুযোগ নাই, প্রথম বছর আমাদের অবশ্যই প্রথম ফর্মুলা ইউজ করতে হবে। আমরা দ্বিতীয় বছর থেকে যত বছর আমরা ইউজ করতে চাই, যত বছর পর্যন্ত ইউজ করতে পারবো, ওই সেকেন্ড ফর্মুলা চাইলে ইউজ করতে পারবো শর্টকাট পাবে। ঠিক আছে, এই ছিল আমাদের সাম অফ দ্য ডিজিট মেথডের কাজ। এর পরবর্তী সময় আমাদের লাস্ট আরেকটা মেথড যেটা যে ক্যালকুলেট আমাদের যেটা আরেকটা রিকোয়ারমেন্ট ছিল, লাস্ট রিকোয়ারমেন্ট ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড ইউজ করতে বলছে, এখানে শিডিউল ইউজ করতে বলছে। আগের মতো টেবলটা ইউজ করবো আমরা। যে ডাবল ডিক্লাইনিং বেতন মেথডের ক্ষেত্রে আমরা আগের ভিডিওতে বলছিলাম যে ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে ডেপ্রিসিয়েশন নির্ণয় করার জন্য আমাদের চারটা কথা আমাদের মনে রাখতে হবে। ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে যদি আমরা ডেপ্রিসিয়েশন নির্ণয় করতে চাই তাহলে আমাদের কয়টা কথা, চারটা কথা আমাদের মনে রাখতে হবে। ওই 4 ইম্পর্টেন্ট নোটস, 4 ইম্পর্টেন্ট, এই চারটা কথা আমাদের খেয়াল রাখতে হবে। এই চারটা কথা আমি আবার লিখে দিচ্ছি এখানে। চারটা কথা কি, এক নম্বর হচ্ছে কি যে ডিটারমাইন রেট অফ ডেপ্রিসিয়েশন, রেট নির্ণয় করতে হবে, অবশ্যই হার কত। যেহেতু ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথডটা একটা এক্সেপশনাল মেথড, এই মেথডে ডেপ্রিসিয়েশন নির্ণয় করার জন্য ডিরেক্ট কোনো ফর্মুলা নেই, সেই জন্য অ্যাট ফার্স্ট আমাদেরকে ডিটারমাইন করতে হবে ডেপ্রিসিয়েশন রেট। এটা খেয়াল রাখবো আমরা। এই চারটা কথা আমরা কিন্তু মুখস্থ রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু অঙ্ক সলভ করতে আমাদের কষ্ট হয়ে যাবে। এক নম্বর কথা হচ্ছে কি ডেপ্রিসিয়েশন রেট, অবশ্যই হার নির্ণয় করতে হবে। 2 নম্বর কথা হচ্ছে ফার্স্ট ইয়ার, প্রথম বছর যখন আমরা অবশ্যই নির্ণয় করবো তখন ফর্মুলা হচ্ছে কি কস্ট যেটা আছে ইকুইপমেন্টের, এই কস্ট প্রাইসের উপর ডেপ্রিসিয়েশন রেটটা অ্যাপ্লাই করবো। এটা হচ্ছে প্রথম বছর অবশ্যই নির্ণয় করা ফর্মুলা। তাহলে আমাদের এক নম্বর কথা ছিল ডেপ্রিসিয়েশন রেট নির্ণয় করব। 2 নম্বর কথা হচ্ছে যে ফার্স্ট ইয়ারের ডেপ্রিসিয়েশন নির্ণয় করার জন্য কস্ট প্রাইসের উপর ডেপ্রিসিয়েশন রেটটা অ্যাপ্লাই করতে হবে, কিন্তু সেকেন্ড ইয়ার থেকে আর এই ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে না। ফ্রম সেকেন্ড ইয়ার থেকে লাস্ট ইয়ারের আগ পর্যন্ত, মানে লাস্ট ইয়ারের আগ পর্যন্ত, বিফোর লাস্ট ইয়ার। ফ্রম সেকেন্ড ইয়ার থেকে বিফোর লাস্ট ইয়ার, সেকেন্ড ইয়ার থেকে শুরু করে লাস্টের আগ পর্যন্ত আমাদের ফর্মুলা কী হবে তখন ফর্মুলা হবে বুক ভ্যালুর উপর আমাদের ডেপ্রিসিয়েশন রেটটা কী করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা এক নম্বর কথা কি বলছিলাম, অ্যাট ফার্স্ট আমাদের ডেপ্রিসিয়েশন রেট নির্ণয় করতে হবে। 2 নম্বর কথা হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েশনের প্রথম বছর অবশ্যই নির্ণয় করার জন্য কস্ট প্রাইসের উপর ধার্য করতে হবে। 3 নম্বর কথা হচ্ছে সেকেন্ড ইয়ার থেকে শুরু করে লাস্ট ইয়ারের আগ পর্যন্ত আমাদের বুক ভ্যালুর উপর অ্যাপ্লাই করতে হবে, বুক ভ্যালু ইন্টু ডেপ্রিসিয়েশন রেট। আর লাস্ট আরেকটা কথা হচ্ছে লাস্ট ইয়ার যখন আমরা ডেপ্রিসিয়েশন নির্ণয় করবো তখন আমাদের ফর্মুলা আবার চেঞ্জ হচ্ছে। ওই আমাদের বুক ভ্যালু যেটা ছিল, বুক ভ্যালুর উপর ডেপ্রিসিয়েশন রেট অ্যাপ্লাই করা যাবে না, বুক ভ্যালু থেকে সালভেজ ভ্যালু বাদ দিতে হবে। এই ছিল আমাদের চারটা কথা। এই চারটা কথা অন্য কোনো মেথডের ক্ষেত্রে আমাদের মনে রাখার দরকার নাই। এই চারটা কথা আমরা কিসের ক্ষেত্রে মনে রাখবো, ডাবল ডিক্লাইনিং। আর ডাবল ডিক্লাইনিংয়ের তো অনেকগুলো নাম আছে, নামগুলো আমরা আগেও শুনছি, আগের এটা বলা আছে, আমাদের আগের ভিডিওতে আছে। তাহলে এখানে আমাদের চারটা কথার উপর ভিত্তি করে আমরা এখন ডেপ্রিসিয়েশন শিডিউলটা তৈরি করতেছি। আমরা প্রথম কি নির্ণয় করলাম, ডেপ্রিসিয়েশন রেট। এক নম্বর কথা ডেপ্রিসিয়েশন রেট নির্ণয় করলাম। ডেপ্রিসিয়েশন রেটের ফর্মুলা কি 1/n × 100 × 2, এটা হচ্ছে আমার ডেপ্রিসিয়েশন রেটের ফর্মুলা। তো ওই অনুযায়ী আমাদের কত পার্সেন্ট আসছে, 20% আমরা পেয়ে গেলাম। প্রত্যেক বছরে আমাকে 20% অবশ্যই নির্ণয় করতে হবে, যেহেতু আমার ডিরেক্ট কোনো ফর্মুলা নেই। আমি বারবার কথাটা বলতেছি, ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে অবশ্যই নির্ণয় করা কোনো সরাসরি ফর্মুলা ইউজ করার সুযোগ নাই। সেই জন্য আমাদের প্রথম কী নির্ণয় করবো, ডেপ্রিসিয়েশন রেট নির্ণয় করলাম। ওই রেটটা আমরা এখন অ্যাপ্লাই করবো। ডেপ্রিসিয়েশন রেট 20% পেয়ে গেলাম, ওই 20% অনুযায়ী আমরা এখন ডেপ্রিসিয়েশন নির্ণয় করে ফেলবো। এখন আমাদের ডেপ্রিসিয়েশন শিডিউল চাইছে,
শিডিউলের জন্য 4টা কলাম আমরা আগেই বলছিলাম, আগের মেথডে বলছিলাম 4টা কলাম। একটা হচ্ছে ইয়ার একটা কলাম, 2 নম্বর হচ্ছে আমাদের যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, 3 নম্বর অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন, 4 নম্বর হচ্ছে বুক ভ্যালু। ফর্মুলা লিখে দিলাম আমরা। তো ওই অনুযায়ী আমাদের প্রথম বছর অবশ্যই কীভাবে নির্ণয় করতে হবে, প্রথম বছর যেহেতু 2020 সালের ফার্স্ট ইয়ার, সেই জন্য আমাদের ডেপ্রিসিয়েশন নির্ণয় করতে হবে কিসের উপর, কস্ট প্রাইসের উপর। এখান থেকে সালভেজ বলে বাদ দেওয়া যায়, প্রত্যেকটা মেথড এখন সালভেজ বলে বাদ দিয়ে কাজ করছি আমরা। কিন্তু এই এক্সেপশনাল একটা মেথড ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, এই মেথডে আমাদের সালভেজ বলে বাদ দেওয়ার সুযোগ নেই। তো প্রথম বছর আমাদের ক্রয় মূল্য ধরতে হবে। তো ক্রয় মূল্য হচ্ছে কত, 2,12,000 টাকা। তারপর ওই 20% ডেপ্রিসিয়েশন রেট অ্যাপ্লাই করলাম আমরা। ওই অনুযায়ী আমাদের ডেপ্রিসিয়েশন কত আসছে, 42,400 টাকা আসছে। এই 42,400 টাকা আমাদের প্রথম বছরের ডেপ্রিসিয়েশন। তো আমাদের বাকি সিস্টেমটা তো আমাদের আগের মেথডের অনুযায়ী হবে। এই 42,400 টাকার এখানে বসে যাবে বরাবর অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশনে। আর বুকগুলো ফর্মুলা আমরা আগে লিখে দিয়েছিলাম যে কস্ট প্রাইস থেকে আমাদের ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন বাদ দিলে আমাদের নতুন করে বুকগুলো পেয়ে যাবো আমরা। আর যেহেতু আমাদের এই মেথডে বুকগুলো লাগবে, আমাদের এই কাজটা আমাদের অবশ্যই করতে হবে। তো সেকেন্ড ইয়ারে আমাদের ফর্মুলা হচ্ছে কি, ওই প্রথম বছর যে বুক ভ্যালু পাইছিলাম এই বুক ভ্যালু আমরা এখানে ইউজ করতেছি, এখানে অবশ্যই নির্ণয় করার জন্য। ইন্টু কত পার্সেন্ট, 20%। প্রথম বছর কস্ট প্রাইসের উপর, আর দ্বিতীয় বছর থেকে বুক ভ্যালুর উপর। শুধু দ্বিতীয় বছর থেকে বিফোর লাস্ট ইয়ার পর্যন্ত বুক ভ্যালু ইউজ করতে হবে। তো বুক ভ্যালুর উপর রেট অ্যাপ্লাই করলে আমাদের কত আসছে, 33,920 টাকা আসছে। এই সিস্টেমে আমরা এখন কি অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন নির্ণয় করব, যে আগের অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশনের সাথে চলতি বছরের ডেপ্রিসিয়েশন যোগ করে আমরা নতুন করে একটা কি পাইলাম, অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন পাইলাম। এই অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশনটা আমরা যখন কস্ট প্রাইস থেকে বাদ দিব, তাহলে আমরা কি পেয়ে যাব, আমাদের নতুন করে একটা বুক ভ্যালু পেয়ে যাব। এই বুকগুলো আমরা তৃতীয় বছরে ইউজ করছি আমরা, 1,35,680 টাকাটা। একইভাবে আমরা নতুন করে একটা বুক ভ্যালু পাবো। এই বুকগুলো আমরা চতুর্থ বছরে ইউজ করছি আমরা। এটার উপর নতুন করে একটা বুক ভ্যালু ডেপ্রিসিয়েশন নির্ণয় করে আবার অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন বের করবো। এটা বাদ দিয়ে আবার কি নতুন করে বুক ভ্যালু পাবো। এই বুকগুলো আমরা পরবর্তী বছর ইউজ করছি। যদি আমাদের এখানে রিকোয়ারমেন্ট, এখানে আমরা দেখি রিকোয়ারমেন্টটা কী ছিল। এখানে আমাদের রিকোয়ারমেন্ট এখানে 2025 সালের জন্য বের করতে বলছিল। তো আমরা অঙ্কটাকে আমরা 2025 সাল পর্যন্ত তো বের করছি আমরা, যে 2025 সাল। একই সিস্টেমে 2025 সালে আমাদের ডেপ্রিসিয়েশন আসছে 13,894 টাকা। এটা আমাদের ছিল আনসার। এই অনুযায়ী আমাদের অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন আসছে 1,56,426 টাকা, আর বুক ভ্যালু আসছে 55,574 টাকা। কিন্তু আমি এখানে ওই 4 নম্বর যে কথাটা বলছিলাম, যে লাস্ট ইয়ারের ক্ষেত্রে ডেপ্রিসিয়েশন নির্ণয় করার সিস্টেমটা চেঞ্জ হচ্ছে, সেই জন্য আমি অঙ্কের সলিউশনের বাইরে একটা কাজ করে দেখালাম তোমাদের বোঝার সুবিধার্থে। তো পরীক্ষার ক্ষেত্রে আমাদের 25 সাল পর্যন্ত করলেই এনাফ। তো 2000 এখানে আমি 25 পরে 26 সালে দেখাইছি, 27 সালে দেখাইছি, এবং 28 এবং 29 সালটা দেখাচ্ছি এখানে লাস্ট ইয়ারটা। লাস্ট ইয়ারের ক্ষেত্রে আমাদের নিয়মটা কী ছিল, যে লাস্ট ইয়ারের নিয়মটা ছিল যে আমাদের যেটা আমাদের বুক ভ্যালুর উপর ডেপ্রিসিয়েশন রেট অ্যাপ্লাই করা যাবে না। তো লাস্ট ইয়ারের ক্ষেত্রে আমাদের বুক ভ্যালু পেলাম 28,454 টাকা, 454 টাকা, যেটা আগের বছর থেকে নেওয়া হয়েছে। এই 28,454 টাকা আমি এখানে বসালাম, এখানে 28,454 টাকাটা। ওইখান থেকে ফর্মুলা কী ছিল, মাইনাস সালভেজ ভ্যালু। সালভেজ ভ্যালু কত মনে আছে তো, মনে হয় সালভেজ ভ্যালু ছিল আমাদের 12,000 টাকা। 12,000 টাকা বাদ দিলে আমরা কী পাবো, ডেপ্রিসিয়েশন অ্যামাউন্টটা পেয়ে যাবো। রেট আর অ্যাপ্লাই করা যাবে, যেহেতু আমাদের লাস্ট ইয়ার, লাস্ট ইয়ার আমার রেট আর অ্যাপ্লাই করার সুযোগ নেই। তাহলে আমরা যদি এখন ক্যালকুলেশনে দেখি, যে 28,454 টাকা থেকে মাইনাস করতে হবে 12,000 টাকা। 12,000 টাকা মাইনাস করলে ডেপ্রিসিয়েশন আমরা পেলাম 16,454 টাকা পেলাম আমরা টাকা। 16,454 টাকা আমাদের তাহলে লাস্ট ইয়ারে ডেপ্রিসিয়েশন। এরপর আমাদের ফর্মুলা হচ্ছে কি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এই সিস্টেমটা হচ্ছে কি, এর আগের বছরে আমাদের অ্যাকুমুলেটেড কত ছিল দেখতে হবে আমাদেরকে। এর আগের বছরে অ্যাকুমুলেটেড ছিল আমাদের এই অ্যামাউন্টটা ছিল, লিখলাম। তার সাথে প্লাস করতে হবে চলতি বছরের ডেপ্রিসিয়েশন।
চলতি বছর ডেপ্রিসিয়েশন কত? 16,454 টাকা। এই অ্যামাউন্টটা প্লাস করতেছি আমরা, 16,454 টাকা প্লাস করলাম। প্লাস করে আমরা কীভাবে এখন নতুন করে আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন পাবো আমরা এখন। আবার ক্যালকুলেশন দেখাই, আমাদের 16,454 টাকার সাথে প্লাস করবো কত? আগের ওই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 1,83,546 টাকা প্লাস করলে আমাদের আসতেছে কত? 2 লক্ষ টাকা বরাবর আসতেছে, 2 লাখ টাকা। এরপর আমাদের বুক ভ্যালু ফর্মুলা কি? কস্ট সমান কস্ট ছিল 2,12,000 টাকা মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 2 লক্ষ টাকা ইকুয়ালস টু আমরা পেয়ে গেলাম আমাদের লাস্ট বুক ভ্যালু 12,000 টাকা। একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমাদের প্রত্যেক বছরের যে আমাদের লাস্ট সবার শেষে যে অবস্থায় যেটা থাকবে সবসময় আমাদের সার্ভিসগুলোর সাথে মিলে যাবে। 12,000 টাকা আমাদের সার্ভিসগুলোর সাথে প্রত্যেকটা মেথডে কিন্তু এটা মিলে যায়। তো আমি লাস্ট ইয়ার ক্যালকুলেশনটা এখানে দেখাইলাম। তাহলে আমাদের 4টা কথা, ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে প্রথম বছর আমাদের যে কস্ট প্রাইসের উপর ধার্য করতে হবে, দ্বিতীয় বছর থেকে শুরু করে বিফোর লাস্ট ইয়ার পর্যন্ত বুক ভ্যালু ইউজ করতে হবে, আর লাস্ট ইয়ারের ক্ষেত্রে সার্ভিসগুলো বাদ দিলে ডেপ্রিসিয়েশন পাওয়া যাবে, কোনো রেট অ্যাপ্লাই করা যাবে না। আর আমাদের সবার প্রথমে কি নির্ণয় করতে হবে? ডেপ্রিসিয়েশন রেটটা নির্ণয় করে ফেলতে হবে। এই জন্য ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথডটা একটি ইম্পর্টেন্ট বা এক্সেপশনাল মেথড বলি কি আমরা। সবগুলো মেথড থেকে একটু ভিন্ন। আশা করি 4টা মেথডে মোটামুটি কীভাবে ডেপ্রিসিয়েশন নির্ণয় করতে হয়, কীভাবে ডেপ্রিসিয়েশন শিডিউল তৈরি করতে হয়, আর অঙ্ক করার ক্ষেত্রে আমাদের কীভাবে প্রসিডিউরটা কীভাবে অঙ্কটা শুরু করব, আমরা মোটামুটি একটা আইডিয়া পাইলাম। ওইটার ভিত্তিতে তোমাদের একটা সেলফ এক্সারসাইজ আমি এখানে একটা দেওয়ার চেষ্টা করছি, যে সেলফ এক্সারসাইজ একটা প্রবলেম দিছে এখানে। এটা 2000 ওই ন্যাশনাল ইউনিভার্সিটিতে বিবিএতে প্রায় 4বার আসছে, 11 সালেও আসছে এবং 12 সালেও আসছে, 14 সালেও আসছে এবং 19 সালেও আসছে। একটা প্রবলেম অনেকবার আসছে, এই জন্য এই প্রবলেমটা আমি তোমাদেরকে দিলাম এখানে, নিজের একটু চেষ্টা করবা। আমি যে প্রবলেমটা সলভ করলাম ওইটার ভিত্তি করে এই প্রবলেমটা করার চেষ্টা করবা তোমরা। আমি আনসার শিটটা আমার ফেসবুক যে পেজ আছে অ্যাকাউন্টিং থটস নামে, ওইখানে আমি আনসার শিটটা দেওয়ার চেষ্টা করব। আমি পুরো ভিডিওটার এই ফাইলটা আমি এখানে দিয়ে দেবো, এটার আনসার শিট তোমরা দেবো। তোমরা এর আগে নিজেরা একটু প্র্যাকটিস করে দেখবা। আর প্র্যাকটিস করার জন্য আমরা যেটা বলছিলাম যে আমি ইম্পর্টেন্ট কথাগুলো আমরা দাগ দিয়ে দিব। এখানে যে আমি একটু কোয়েশ্চেনটা একটু পরে বুঝে দিচ্ছি লাস্ট। এরপরে আমাদের শেষ অঙ্ক, যে ইস্টার্ন কনস্ট্রাকশন কোম্পানি পারচেজ মিক্সার মেশিন কি কিনছে? এখানে মিক্সার মেশিন কিনছে। কখন কিনছে? জানুয়ারি মাসের 1 তারিখ কিনছে। কত টাকা? 2008 সালে কিনছে। তো প্রত্যেকটা ইয়ারে কিন্তু ইনফরমেশন হয়তো একটু চেঞ্জ আকারে ছিল, আমি একটা কমনভাবে নিয়ে আসছি। কথাগুলো মূল কথাগুলো ঠিক আছিল, অথবা অ্যামাউন্টের পরিবর্তন থাকতে পারে। 2008 সালে 2,90,000 টাকা দিয়ে কিনছিল। এটা আমার একটা ইম্পর্টেন্ট কথা, কস্ট, যেটা কস্ট প্রাইস বলি আমরা। এবার দ্য মেশিন ইজ এক্সপেক্টেড টু হ্যাভ এ ইউজফুল লাইফ, এটা আমাদের লাগবে। ইউজফুল লাইফ কত বছর বলছে? 5 ইয়ার্স বলছে, 5 ইয়ার্স। তাহলে ইউজফুল লাইফ এখানে 5 বছর। রেসিডুয়াল ভ্যালু বা সালভেজ ভ্যালু যেটাকে আমরা বলি, ওই সালভেজ ভ্যালু কত বলছে এখানে? 20,000 টাকা। সালভেজ ভ্যালু অনেকগুলো নাম আছে। সালভেজ ভ্যালুকে রেসিডুয়াল ভ্যালু বলে, ডিমিনিশিং ভ্যালু বলা যায়, এরকম স্ক্র্যাপ ভ্যালু বলা যায়। নামগুলো দরকার হলে আমি একসময় আরেকটা শিটে বলে দিব। তাহলে এখানে রেসিডুয়াল ভ্যালু 20,000 টাকা, এই কথাটা আমাদের ইম্পর্টেন্ট এখানে। এরপরে বলতেছে যে দ্য কোম্পানি ইঞ্জিনিয়ার এস্টিমেট দ্যাট, কোম্পানি ইঞ্জিনিয়ার সব কি এস্টিমেট করলো? মিক্সার মেশিন উইল হ্যাভ এ ইউজফুল লাইফ অফ 7,500 আওয়ার্স। আমাদের কোম্পানির ইঞ্জিনিয়ার সব এস্টিমেট করছে পুরো 5 বছরে 7,500 ঘন্টা কাজ করাতে পারবো। ইট ওয়াজ ইউজড, এটা ব্যবহার হয়ে গেছে অলরেডি, ইউজ করে ফেলছি 1,500 ঘন্টা ইন 2008 সালে 1,500 ঘন্টা কাজ করানো হয়েছে।
এরকম 2625 ঘন্টা 2009 সালে কাজ করছি, এরকম 2250 ঘন্টা 2010 সালে কাজ করা হয়েছে, আবার 750 ঘন্টা 2011 সালে কাজ করানো হয়েছে মেশিন দিয়ে, 375 ঘন্টা 2012 সালে কাজ করানো হয়েছে। তাহলে 5 বছরের মধ্যে কোন বছর কত ঘন্টা ইউজ করছি মেশিনটা, আমরা এখানে একটা ইউজটা পেয়ে গেলাম, ওয়ার্কিং আওয়ার্স যেটাকে বলা হয়, ইয়ারলি ওয়ার্কিং আওয়ার্স। আর দ্য কোম্পানি ইয়ার এন্ড ইন ডিসেম্বর 31 ইচ ইয়ার, প্রত্যেক বছরে কোম্পানি ডিসেম্বর মাসে 31 হিসাব ক্লোজ করে ফেলে। ওই অনুযায়ী আমাদের রিকোয়ারমেন্ট কী চাইছিল, কম্পিউট নির্ণয় করতে বলছে, এখানে গণনা করতে হবে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স বের করতে হবে আমাদের এখানে, অ্যান্ড ক্যারিং ভ্যালু, ক্যারিং ভ্যালু মানে মনে আছে তো, ক্যারিং ভ্যালু মানে বুক ভ্যালু বের করতে হবে, কত দেয় কত 2008 সাল থেকে শুরু করে 2012 সাল পর্যন্ত, দ্যাট মিনস 8, 9, 10, 11, 12 পুরো ইউজফুল লাইফটা দেখাইতে হবে আমাদের এখানে। তাহলে আমরা এখানে আমাদের রিকোয়ারমেন্ট দুইটা, এখানে একটা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নির্ণয় করতে বলছে এবং ক্যারিং ভ্যালু, দ্যাট মিনস বুক ভ্যালু নির্ণয় করতে বলছে। তো বুক ভ্যালু নির্ণয় করার জন্য আমাদের তো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন লাগবে, সেই জন্য এখানে কোয়েশ্চেন কর্তা চাইতেছে যে আমাদের ওই ডেপ্রিসিয়েশন শিডিউল শব্দটা বলা নাই, কিন্তু আমাদের আনসার শিটটা প্রোভাইড করতে হবে ডেপ্রিসিয়েশন শিডিউলের মাধ্যমে। আমরা যদি প্রত্যেকটা মেথডের ডেপ্রিসিয়েশন শিডিউলটা তৈরি করে ফেলি, তাহলে আমাদের ডেপ্রিসিয়েশন এক্সপেন্সও চলে আসবে আর ক্যারিং ভ্যালু শিডিউলের মধ্যে চলে আসবে, কারণ শিডিউল করলে ক্যারিং ভ্যালু সই করতে হবে। সেখানে মেথড কী কী চাইছে, এখানে ওই স্ট্রেট লাইন মেথড চাইছে, এখানে যেটা আমরা একটু আগে দেখালাম, আগের অঙ্কে ছিল প্রোডাকশন মেথড, দ্যাট মিনস অ্যাক্টিভিটি মেথড, আওয়ার দিয়ে করতে হবে, আওয়ারলি ইউজ করতে হবে। তারপর ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড অথবা রিডিউসিং ব্যালেন্স মেথড, যেমন ডাবল ডিক্লাইন যেটা আমরা করছি আগের অঙ্কে 5 নাম্বার রিকোয়ারমেন্টে ছিল। তারপরে সাম অফ দ্য ডিজিট মেথড চাইছে। তাহলে এই মেথডগুলো আমরা আগের অঙ্কে সম্পূর্ণ দেখানো হয়েছে। তো সেলফ এক্সারসাইজ হিসেবে তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবা, আমি আনসার শিটটা আমার ফেসবুক পেজের মধ্যে দিয়ে দিব ইনশাল্লাহ। আশা করি আমরা যে অঙ্কটা করলাম, এই অঙ্কটাতে মোটামুটি তোমাদের একটা আইডিয়া পেয়েছো 4টা মেথডে কীভাবে অঙ্কটা সলভ করতে হয়, পাশাপাশি একটা প্র্যাকটিস করার জন্য একটা প্রবলেম দিলাম, ওইটা করবা। তো করলে ইনশাল্লাহ মোটামুটি আমাদের এই ডেপ্রিসিয়েশন সংক্রান্ত 4টা মেথড নিয়ে যে অঙ্কগুলো আসতেছে, এই বেসিক প্রবলেমগুলো, এই 2টা প্রবলেমের মধ্যে আমরা সলভ করে ফেলতে পারবো ইনশাল্লাহ। আমরা আগামী ভিডিওতে আমাদের আরেকটা ভিডিওতে আমরা যেটা দেখাবো, এই ডেপ্রিসিয়েশনগুলো রেকর্ড করার জন্য রেকর্ডিং সিস্টেমটাকে জার্নাল কীভাবে করা হয়, জার্নাল থেকে লেজার কীভাবে করা হয়, পাশাপাশি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কীভাবে উপস্থাপন করা হয়, ওই জিনিসগুলো আমরা আরেকটা ভিডিওতে দেখাবো। তো মোটামুটি এই 4টা ভিডিও, প্রথম ভিডিওতে আমরা থিওরিটিক্যাল ডিসকাশন করছিলাম, সেকেন্ড ভিডিওতে আমরা কি করলাম যে আমাদের ফর্মুলাগুলো আমরা দেখাইছি, এবং 3 নম্বর ভিডিওটা আমাদের খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও, এখানে আমাদের 4টা মেথডের বিজনেস প্রবলেমটা সলভ করলাম এখানে। এবং আরেকটাতে আমরা কি যেটা করব, জার্নাল কীভাবে দেখা হয় বা কীভাবে রেকর্ড করা হয়, পুরো ওভারঅল সিস্টেমগুলো আমরা এখানে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত আমরা সবাই ভালো থাকবো। আজকের ভিডিওতে এখানে ইনশাল্লাহ আমরা শেষ করতেছি। আশা করি মোটামুটি অঙ্কটা সবাই বুঝছো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।